মুনির চৌধুরী রচিত দণ্ড এবং দণ্ডধর। প্রথমে শুনুন দণ্ড নাটকের অভিনয়। প্রযোজনায় নাসার আহমেদ চৌধুরী। নাট্যানুষ্ঠান দণ্ড। ভেরি গুড পয়েন্ট। এই ধারায় ফেলে আমি ওদের ঘায়েল করব। বিধবার সম্পত্তি আত্মসাৎ করবে এ আমি হতে দিচ্ছি না। সুরাইয়া খানমের কেউ নেই ভেবেছে। কি শোবে এখন? বাতি নিভাবো? খুব জটিল কেস নাকি? কেসটা যখন প্রথম হাতে নাও তখন এরকম মনে হয়নি না? কারো সাহায্য না নিয়ে যে এরকম আহ্লাদের সঙ্গে একাই খেটে খুঁটে সব তৈরি করছিলে, তা দেখে আমিও ভাবিনি যে কেসটা শেষে তোমার জন্য এত জটিল হয়ে দাঁড়াতে পারে। শোবে এখন? আলো নেবাবো? তোমার গলার ব্যথাটা কি আজ আবার বেড়ে গেল নাকি? সামান্য একটা মাছের কাঁটা তোমাকে এতদিন ধরে ভোগাবে কে ভেবেছিল? জানো, ডাক্তার অবশ্য আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে আর 2-4 দিন মাত্র, তারপর সবই আরাম হয়ে যাবে। হ্যাঁ, এমন বেধাই নাকি বিঁধেছে যে ওটাকে একেবারে গলিয়ে ফেলতে হবে। আচ্ছা, তোমার কাগজপত্রের সঙ্গে কিছু ফটো দেখলাম মনে হলো। সবগুলি কি একজনের? না, সবকটাই মেয়ে মানুষের ফটো মনে হলো। একজনের নয়। ও, জজ সাহেবকে উপহার দেবে বলে জোগাড় করেছো নাকি? সেটা কি রকম? আদালতে এগুলো ব্যবহার করতে চাই। ওগুলো বুকে নিয়ে মামলা মোকদ্দমার ধ্যানে মগ্ন ছিলে, এই বলতে চাও? ওকালতিতে তোমার পসার না হলে আর কার হবে? আলোটা নিভিয়ে দিতে পারো? ওর মধ্যে তোমার মক্কেলের ছবি কোনটা? আরে, ওর ছবি এখানে নেই। বলো কি, এত ঘাটাঘাটি করছিলে কোন সুখে? বিপক্ষ দলের বানানো সাক্ষীটাকে ঘায়েল করব বলে। আমার মক্কেল সুরাইয়া খানমকে ও কতটা চেনে তা একবার ভালো করে পরীক্ষা করতে চাই। এগুলো সেজন্য জোগাড় করেছি। দেখি আমি চিনতে পারি কিনা। দেখো, শখ মিটিয়ে দেখো। বাবা, অনেকগুলো ঢং, কিন্তু আমার তো মনে হয় সবকটাই একজনের ছবি। কই, বেশি বয়স হয়েছে বলে তো মোটেই ধরা যায় না। তুমি তাকে কখনো দেখোনি, অত কথা বলছো কি করে? তোমাকে দেখে। এর একটাও সুরাইয়া খানমের ছবি নয়। বাজে কথা। এতক্ষণ ওগুলো কচলাচ্ছিলে কেন তাহলে? তোমার মাথা খারাপ হয়েছে? আমার গলায় কাঁটা ফুটেছে, মাথা ঠিক আছে, চোখও কানা হয়নি। গলার কাঁটা ভালো করতে এতদিন লাগে জানতাম না। তোমার সেই সদালাপি ডাক্তার আজ কতক্ষণ ছিলেন? হঠাৎ আমার ডাক্তার বনে গেলেন কি করে? ছিলেন তো তোমার বন্ধু। না, তিনি এখন চিকিৎসক তোমার রোগের। নিজের ডায়েরি ভুলে ফেলে রেখে যান যাতে তুমি অবসর মতো সেটা পড়ে দেখতে পারো। তুমি পড়ে দেখেছো নাকি? আমি উকিল, নথিপত্র পড়া মানুষ। অন্যের মনের কথার ফিরিস্তি কেটে আমার কি লাভ? শুধুই কি নথিপত্রের কারবার করো? আজ যে ব্যাগের মধ্যে করে অতগুলো টাকা সুরাইয়া খানমের কাছে ফেরত দেবে বলে নিয়ে গেলে, সেটাও কি তোমার নিছক আদালতি মেজাজের ফল? আরে দেখো, ভদ্রমহিলা সদ্য বিধবা, তার স্বামীর সঙ্গে আমার জানাশোনা ছিল। পারিবারিক দলাদলির কবলে পড়ে সম্পত্তি খোয়াবেন এ আমি চাইনি। তাছাড়া এ সামান্য মামলার জন্য পুরোপুরি 300 টাকা দাবি না করলেও আমার চলতো। কি করতে চেয়েছিলে? টাকাটা ফেরত দিতে চেয়েছিলাম। তাই নাকি? শোনো তাহলে, ভদ্রমহিলা বিধবা হলেও তুমি হাজি নাও। তোমার মহসিন বনে যাবার আমি কোনো সঙ্গত কারণই দেখি না। টাকা উনি ফেরত নেননি। বাজে কথা, আমি বিশ্বাসই করি না। তাহলে নিজে একবার হাত ঢুকিয়ে দেখো না। পারবো না। দলিল পত্রের সঙ্গে ফুল, ফটো, কত কিছুই তো তোমার ব্যাগের মধ্যে থাকতে পারে। শেষকালে টাকা খুঁজতে গিয়ে যদি সত্যি সত্যি কেউটে বেরিয়ে পড়ে? আরে ভয় কি? জাত কেউটের ফোনাও তোমার তেজের সামনে নেতিয়ে পড়তে বাধ্য। এখন আর সে গর্ব করিনি। যখন তোমার পয়সার কম ছিল তখন হয়তো সত্যি সত্যি কিছু ক্ষমতা হাতে ছিল। এখন কত বাদশাহ বেগম তোমার ওকালতির বশ। ক্ষমতা সব তোমার হাতে। ক্ষমতা তোমার হাতে বলেই না এত সহজে ন্যায্য পাওনা টাকার এত বড় একটা বান্ডিল কোথাকার কোন দুঃখিনীর করকমলে গুঁজে দিয়ে এসেও খোশ মেজাজে চলে ফিরে বেড়াচ্ছ। আচ্ছা, তুমি কি শোবার জোগাড় করছো নাকি?
আর একবার আলমারিটা খোলো। আবার কেন? সবই তো উঠিয়ে রেখেছি। আমার পোর্টফোলিও ব্যাগটা তুলে রাখো। কেন? ওর মধ্যে টাকা আছে। কোত্থেকে এলো? মক্কেলের কাছ থেকে। মক্কেল তুমি বলছো কাকে? সুরাইয়া খানমকে। টাকা সে ফেরত নেয়নি। আশ্চর্য, সে শিলাঘাত সহ্য করলে কি করে? টাকা আমি ফেরত নিতেও চাইনি, এ কথা সত্য। আমি আলো নিভিয়ে দিলাম, আর বকবক করতে পারি না, এখন ঘুমোবো। বেশ, ঘুমাও। এতগুলো টাকা তোমার কাছে মূল্যবান মনে হলো না, আলমারিতে তুলে রাখা প্রয়োজন মনে করলে না, অথচ কার না কার ফেলে যাওয়া পড়ে থাকা ডায়েরি মহামূল্য গুপ্তধনের মতো সন্তর্পণে আগলে বেড়াচ্ছ। গুপ্ত কি আর থেকেছে? এতক্ষণ এখানেই পড়েছিল। তোমার সন্ধানী চোখ মনের কথা নাইবা বললাম। ইতিমধ্যে কবার ওটাকে এফোর ওফোর করতে চেষ্টা করেছো কে বলবে? তুমি তোমার নিজ মন নিয়ে অন্যকে যাচাই করছো। সেরকম সাহস থাকলে তুমি সবার আগে ডাক্তারের ডায়েরিটা আলমারিতে চাবি বন্ধ করে আটকে রাখতে না। আলমারি খুলেছিলাম অন্য কাজে, ডায়েরি তুলে রাখার জন্য নয়। ডায়েরিটা তাহলে কোথায় আড়াল করে রাখলে? আলমারির ভেতর নয়। কোথায় রেখেছো? অত চিৎকার করছো কেন? যেখানেই রাখি না কেন তোমার নজরে এড়াতে পারবে না, আমি তা চাইও না। আমার ইচ্ছে কাল সকালে কোর্টে যাবার পথে আগে তুমি সেটা ডাক্তারের হাতে পৌঁছে দিয়ে আসো। এবার নিশ্চিন্ত হয়ে ঘুমো, আমি আলো নিভালাম। বেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, এতক্ষণ পরে পেটায় বাতি নিভাইছে, কিন্তু এই কুটকুটা অন্ধকারের মধ্যে তো ঘরে কিছুই দেখতে পারতাছি না। এই তো টর্চ বাতিটা আবার বিগড়ে গেল কেন? এই তো চলছে। শুনছো? কি? আরে ঘরের পেছনে চোর এসেছে মনে হচ্ছে। কি বলে? চোর? আরে আস্তে কথা বলো, আস্তে বলো, আস্তে বলো, শুনতে পাবে। দেখেছো, শয়তানটা একটা লাঠি দিয়ে সব জিনিসপত্র বাইরে নিয়ে যাচ্ছে। দাঁড়াচ্ছো, আস্তে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবার লাঠিটা কাছে এলেই চেপে ধরবো আমি। হ্যাঁ, ওই যে আসছে লাঠিটা। ধরেছি, ছাড়বো না, ছাড়বো না, ধরেছি যখন কিছুতেই ছাড়বো না। আমার এতদিনের পুরানা ডান্ডা তরে দিয়ে যাবো তো 14 কুস্তি খেতে পড়ি। ভালো চাস তো সাইরা দে, সাইরা দে। না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। মাগো মা, ওটা আমাদের। আমি ছাড়বো না। আরে এই যে চোরের দণ্ড, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি করতে চাও তুমি? না, আমি ছাড়বো না। ওর চুরি করা আজ আমি ছুটিয়ে দেবো। এটা ভেবেছে কি? আমি ছাড়বো না, সাইরা দে। না, আমি ছাড়বো না। ছেড়ে দাও। আর ডান্ডা 10 আন্দাজ পাস নাই এখনো। ভালো চাস তো সাইরা দে, একদম জানে খতম করে বললাম। না, আমি ছাড়বো না। দোহাই তোমার, ছেড়ে দাও। শেষে কি থেকে কি হয়ে যাবে কে জানে। ও লাঠি তুমি ছেড়ে দাও। আর তুমি চুপ করো। ওকে আমি ছাড়বো না। ও আমার সর্বনাশ করেছে, আমার সর্বস্ব চুরি করেছে, আমার জীবনের সকল শান্তি লাঠির ডগাই করে তুলে বাইরে ফেলে দিয়েছে। ছেড়ে দাও। সব ঝুট আবার। সারা রাত বরবাদ করছি, যা কামাইছি 2 দিনের খোরাক হইব না। বেয়াদব, ডান্ডা ছেড়ে দে। না, আমি ছাড়বো না। দেখছো পাষণ্ড সাহস দেখছো? তুমি জানলার তো কম বাইরে যাও দাঁড়িয়ে না? দাঁড়িয়ে বেটা হুমকি দিচ্ছে। আর যা করবার করেছে বাস চুকে বুকে গেছে, তুমিও তো কম যাও না। এখন ওকে তুমি কোথায় জলদি জলদি বিদায় করে দেবে না? লাঠি চেপে ধরে তাকে আটকে রেখেছো। আজ আমাদের কপালে আরো কি দুর্ভোগ আছে কে না, জানে। আমি ছাড়বো না। দুর্ভোগের আর কিছু বাকি নেই। যত দূর হবার হয়েছে। আমার কপাল ভেঙেছে, তোমার কপাল ভেঙেছে, এই লাঠি তার এক শেষ করেছে। আমি ছাড়বো না এটা। পাগলামো করো না, ছেড়ে দাও। আমার হাত পা কাঁপছে। না, আমি কিছুতেই ছাড়বো না। বেটা চোর নয় জানো, বেটা ডাকাত। হ্যাঁ, ওকে আমি ফাঁসিতে লটকাবো। পাষণ্ডটা আমার পোর্টফোলিও ব্যাগ লাঠির ডগায় আটকে বার করে নিয়ে গেছে। তুমি এসবের জন্য দায়ী। কেন তখন পোর্টফোলিও ব্যাগটা আলমারিতে তুলে রাখলে না? হ্যাঁ, তা তো বলবেই। তোমার শোকের কারণ বুঝতে পারছি। তোমার মিনতি রক্ষা করে তখন যদি ব্যাগটা আলমারিতে তুলে রাখতাম, এখন তাহলে সুরাইয়া খানমের অতগুলি উমদা ছবি খোয়া যেত তার না। ছবি নিকুচি করি। তোমাকে আবার বলছি, ওগুলোর একটাও সুরাইয়া খানমের ছবি নয়। তাহলে তুমি এত বিলাপ জুড়েছো কিসের জন্য? লাঠি তুমি ছেড়ে দাও। না, আমি ছাড়বো না।
টাকা টাকা টাকা, ওর মধ্যে টাকা ছিল, আমার টাকা, তোমার টাকা, সুরাইয়া খানমের টাকা ছিল ওর মধ্যে। ছিল না, সে টাকা তুমি সুরাইয়া খানমের করকমলে গুঁজে দিয়ে চলে এসেছিলে। আই খুদা, আমি পেতাল শুরু করছে। 200 টাকার জন্য ডান্ডা ছাড়লো নাকি? তোমার শোক এরকম উতলে উঠতে আগে আমি কখনো দেখিনি। টাকা জাহান্নামে যাক, কিন্তু টাকা যে সত্যি ওই ব্যাগের মধ্যে ছিল তা তোমাকে আমি এখন কি করে যে বোঝাবো? কি বোঝাবে? ওই মিয়া লাঠি ছাড়বা? না না, আমি ছাড়বো না, এ আমি হতে দেব না, কিছুতেই না। লক্ষ্মীটি, লক্ষ্মীটি, তুমি আমাকে একটু সাহায্য করো। কি করব? লাঠির এই মাথাটা এমনি করে বিছানার সঙ্গে ঠেসে চেপে ধরে হাতে পায়ে পেঁচিয়ে আটকে রাখো। আমি পারবো না। যেন শোনো না, যেন কোনো মতেই ছোটাতে না পারে। আমার ডান্ডা বাংলা কিন্তু তোমার ঠান্ডা করে বললাম। অসম্ভব, কি করতে চাও তুমি? যা বলছি শোনো, তুমি লাঠিটা ধরে থাকবে, আমি এই ফাঁকে এক লাফে দরজাটা খুলে নরধামকে বমাল গ্রেফতার করতে চাই, এছাড়া আমার মুক্তি নেই। না, সে তুমি করতে পারো না, তোমাকে কিছুতে আমি ওরকম কাজ করতে দেব না। যদি ওর সঙ্গে ছোড়াছড়ি কিছু থাকে? আরে তোমার তাতে কি এসে যায়, আমাকে ছেড়ে দাও তুমি। না, তোমাকে অন্ধকারের মধ্যে আমি কিছুতে বাইরে যেতে দেব না। চুপ! চিল্লা চিল্লি করে রাইতের দিন বানায় ফেলাইলো। আরেকবার শোরগোল মাচাইলে দা পাথর মেরে ঠান্ডা করে দেবো। ওগো, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ে তুমি ছেড়ে দাও, লাঠি তুমি না, ছেড়ে দাও। ছাড়বো না। আমি সব বিশ্বাস করব, যা বলবে সব বিশ্বাস করব। টাকা খোয়া যায় যাক, লাঠি তুমি ছেড়ে দাও, ডাকাতটাকে না, যেতে দাও। আমি ছাড়বো না, আমি ধর ধর, এই লো তোর পেট ফোলা ব্যাগ, ওই যে ব্যাগ। লইয়া কলিজা ঠান্ডা কর। খবরদার হল্লা করিস না। আমার ডান্ডা ছেড়ে দে। আবারও টান দে। কি ডান্ডা ভাই? টানছে, মানে ছেড়ে দাও না, ছাড়ো নাকি? ছাড়ো, ছাড়ো। ও, এই যাত্রা আল্লাহ খুব বাঁচিয়েছেন। কি সাংঘাতিক জোর রে বাবা। যাক, আপদ যে গেছে সেজন্য সৌভাগ্য, কি বলো? তুমি যে একেবারে গুছিয়ে বসলে, শোবে না? দেখো কি রকম হুকুম তামিল করছি। আর তোমার কথার অমর্যাদা করব না। পোর্টফোলিও ব্যাগটা আগে আলমারিতে তুলে রাখি, তারপর শোবো। তার কোনো দরকার নেই। তার মানে? তুমি কি ভেবেছো ওই বদমাইশটা টাকা শুদ্ধ ব্যাগ ফেরত পাঠিয়ে দিল? নিশ্চয়ই আগে টাকা সরিয়ে রেখে পরে খালি ব্যাগটা আমাদের নাকের ডগার উপর চুড়ে মেরেছে। তা হোক, তবু আমি তুলে রাখি। টাকা না থাক, তোমার দরকারি কত নথিপত্র ওর মধ্যে রয়েছে, সেগুলো তো কম মূল্যবান নয়। দেখো আরো কি কি খোয়া গেছে, একবার ভালো করে দেখে নিয়েছো তো? আরে তাই তো। কি সর্বনাশ! কেন, কি হয়েছে? কি চুরি গেছে? ছি ছি, কি কেলেঙ্কারি! ব্যাটা নচ্ছার পাজি আহমক ছিঁচকে চোর, তুই শেষে কিনা আমার এত বড় সর্বনাশ করলি। আরে কি কি নিয়েছে? কি আলনায় ঝোলানো তোমার শার্টটা। শার্টটা? ও, কেবল শার্টটা, আর কিছু জানি তো? আমি তো বলি তাহলে খুব অল্পের উপর দিয়ে গেছে। যাক। ও কি, তুমি ওরকম থম ধরে বসে রয়েছো কেন? আমার জামার শোকে মুষড়ে পড়লে নাকি? আরে আচ্ছা, পাগলি মেয়ে তো। ওর পকেটে কিছু রেখেছিলে নাকি? হ্যাঁ, কিন্তু সে কথা এখন তোমার কাছে প্রমাণ করব কি করে? আরে বলো না, তোমার মুখের কথাতেই আমি বিশ্বাস করব। ডায়েরিটা তোমার ওই শার্টের পকেটে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ও সেই ডায়েরিটা। আরে তা হোক, তা হোক, ওই ডায়েরিটা তো বেশ করেছিলে। ও আপদ চুকে গেছে, ভালোই হয়েছে। মনে করেছিলাম শার্টের পকেটে রাখলে তোমার কিছুতে আর ভুল হবে না। কোর্টে যাওয়ার পথে অবশ্য মনে করে ডাক্তারকে ফেরত দিয়ে দিতে পারবে। আরে না পারলাম, কি এসে যাই তাতে? এটাও ভেবেছিলাম যে পকেটে যখন থাকবে তখন এক সুযোগে নিশ্চয়ই তুমি ওর সবটা ডায়েরি তন্ন তন্ন করে কেটে চিড়ে পড়ে নিতে পারবে। এখন তার কি আর উপায় হবে? পাগল, কি আর থাকবে ওসব ডাক্তারের ডায়েরিতে, আমি জানি। আরে রোগীর কথাই ভরা, অসুখ আর ঘা আর প্রলাপের যত ফিরিস্তি। কে পড়তে চেয়েছে ওসব কিতাব? ও পরের ডায়েরি আমি কেন পড়তে যাব? পাগল হয়েছো নাকি তুমি? ও চুরি গেছে, বেশ হয়েছে। এখন শোবে নাকি বলো? বাতিটা নিভিয়ে দিই। এতক্ষণ মুনির চৌধুরী রচিত দণ্ড এবং দণ্ডধর নাটকের দণ্ড অংশের অভিনয় শুনলেন। অভিনয় করলেন মোহাম্মদ জাকারিয়া, আব্দুস সাত্তার ও নাজনীন। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন নাসার আহমেদ চৌধুরী।
এবার দ্বিতীয় পর্ব দণ্ডধর। প্রযোজনা মোহাম্মদ রফিকুজ্জামান। দণ্ডধর। এই যে কেউ আসেনি এখনো? কেন, আমাকে কি আদৌ দেখতে পাচ্ছেন না নাকি? না মানে আর সবাই কোথায়? কার চোখে তুলে দিতে চেষ্টা করছেন? আপনার হচ্ছে পাখির চোখ, গায়ের জোরে ছুঁড়ে মারলেও অত উঁচুতে উঠে ধুলো আপনার চোখ ঢেকে দিতে পারবে না। আপনার আজকালকার কাণ্ড কারখানা বুঝে উঠবার জন্য সেনদৃষ্টির তো প্রয়োজন হয় না। হ্যাঁ, আমাকে মাফ করবেন, আমি আসলে অতটা রূঢ় হতে চাইনি। আপনার চোখ সত্যি সুন্দর। আচ্ছা, আলমাস, সেলিম, স্যার এরা কেউ আসেননি এখনো? ফিকিরে আছেন তো একজনের, খামোখা 10 জনের খোঁজ করছেন কেন? আচ্ছা আচ্ছা, হার মানলাম। রোকেয়া কোথায়? আমরা নাটকের মহড়া দিতে এসেছি, আর আপনিও ভালো করে জানেন যে নাটকে রোকেয়াই একমাত্র চরিত্র নয়, অথচ এমনি ভান করছেন যেন সে না এলে এক্ষুনি গ্রহ নক্ষত্র সব ঝরে পড়বে। না মানে রোকেয়া দেরি করছে কেন? সে তো আর শুধু নাটকের মহড়া দিতে আসে না, কিছু জীবনের কাজও গুছিয়ে নিতে চায়। ক্লাস করে হোস্টেলে ফিরে গেছে, গা ধোবে, চুল বাঁধবে, গয়না পরবে, রং মাখবে, তবেই না তার আসবার অবকাশ হবে। ফার্স্ট ইয়ারের একরত্তি কচি মেয়ে, সবাই মিলে অতিরিক্ত মনোযোগ দিয়ে মেয়েটাকে একেবারে নষ্ট করে ফেলে। না না, রোকেয়া এখনো নিতান্ত সাদাসিধে মেয়ে। আজকালও কার ইচ্ছে সাজগোজের দিকে এতটা ঝুঁকেছে সে আপনিও ভালো করে জানেন। কার ইচ্ছে? পরিচালকের। এই সরলা অবলাকে কে চালাচ্ছে? যিনি আমাকে আপনাকে চালাচ্ছেন, রোকেয়াকেও তিনিই চালাচ্ছেন। আমি নই, প্রফেসর হোসেন। তিনি এ নাটকের পরিচালনা করছেন। তিনি বারবার বলেছেন যে আমাদের নাটকের নায়িকা হলো বিদ্যুৎময়ী প্রখরা রমণী, চলতে ফিরতে তড়িৎ প্রবাহ বিকিরণ করে, প্রসাধনে দৃষ্টি শোষণকারী, কথনে মর্মভেদী। চমৎকার। আপনি কাকে বর্ণনা করছেন, ইউনিভার্সিটির রোকেয়াকে না নাটকের নায়িকাকে? আপনার আবেগের প্রবলতায় আমি যে খেয়ে হারিয়ে ফেলছি। অবশ্যই নাটকের নায়িকাকে। রোকেয়ার স্বভাব ও শোভা এর সম্পূর্ণ বিপরীত বলেই প্রফেসর ওকে এই ভূমিকায় বেছে নিয়েছেন এবং এই উপদেশ দিয়েছেন যে ও যেন নাটক শেষ না হওয়া পর্যন্ত সর্বক্ষণ নিজেকে একটা মহড়ার মধ্যে চালু রাখে। প্রসাধনে অতি যত্ন এই সাধনারই অঙ্গ। অভিনয়ে সাফল্য লাভ করবার জন্যে একটা কৌশলের চর্চা মাত্র। আপনি কিন্তু প্রকারান্তরে আমার রূপ আর ব্যক্তিত্বের এতটা প্রশংসা করে ফেলেছেন যে অনেকদিন পর হলেও আবার আপনার উপর মনটা প্রসন্ন হয়ে উঠতে শুরু করেছে। রক্ষা করুন, আজকাল আবার আপনার বিরূপতার চেয়ে আপনার প্রসন্নতাকে আমি বেশি ভয় পাই। কিন্তু সে যাই হোক, অজ্ঞাতসারে এমন কি অপরাধ করেছি বলুন তো, যার জন্য হঠাৎ আমার প্রতি আপনার দৃষ্টিকে এত প্রসন্ন করে তুলেছেন? আপনি দেখছি যাচ্চাটুকার, এত অলক্ষে স্তব স্তুতি করেন যে খুব সতর্ক না থাকলে কখন কি হারাই নিজেই টের পাবো না। আপনার কি স্তবস্তুতি করেছি মেহেরবানি করে সে কথাটা অন্য কারো কাছে রটাবার আগে আমাকে জানতে দিন। প্রফেসর হোসেনের শিল্পী নির্বাচনের রীতি হলো সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানুষকে বেছে নেয়া, আর রোকেয়ার নজির দেখিয়ে কথাটা আপনি আমাকে ভালো করে বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন। কিন্তু কিন্তু তাতে অপরাধটা কি হয়েছে? অনিবার্যভাবেই মনের মধ্যে আরেকটা তুলনার পাশাপাশি মাথা তুলে দাঁড়ায়। আমাকে নির্বাচন করা হয়েছে মায়ের ভূমিকার জন্যে, যিনি নাটকের মিতবাক, অনস্থির এবং প্রৌঢ়া। কারণ জীবনে আমি মুখরা, চঞ্চলা, খরযৌবনা, আরও কাব্য করে আপনার মনের কথায় গেঁথে গেঁথে বলতে পারি বিদ্যুৎময়ী প্রখরা রমণী, চলতে ফিরতে তড়িৎ প্রবাহ বিকিরণকারী, প্রসাধনে দৃষ্টি শোষণকারী, কথনে মর্মভেদী। মানে কি জানেন, আমার আপনার মধ্যে এখন আর এ ধরনের সংলাপ প্রশ্রয় পাওয়া উচিত নয়। এর চেয়ে শতগুণ গর্হিত কথা অবলীলাক্রমে দীর্ঘকাল ধরে আউড়ে এসে আচমকা এমন বিশুদ্ধবাদী সাজলে চলবে কেন? সে তো অনেকদিন আগের কথা। 6 মাস 1 বছরের বেশি আগের কথা নয় নিশ্চয়ই? না, কিন্তু মানে তাকে আমরা অতিক্রম করে এসেছি, দুজনে তাকে পেছনে ফেলে অনেক দূর সামনে এগিয়ে গেছি। এখন শুধু স্মৃতির বোঝা বয়ে আরো সামনে এগোবার পথকে ভারাক্রান্ত করে তোলা কেন? কিছু স্মৃতি ভারী পাজি, ভারী একরোখা, কিছুতেই পোষ মানে না। মনের এক প্রান্ত থেকে তাড়িয়ে দিলে অন্য প্রান্তে গিয়ে হানা দেয়, ছেড়ে ফেলে দেই, উঠে আঁকড়ে ধরে, জ্বালা সুখ দুই বাড়ে। না না, আজ আমি তোমার কেউ নই। তোমার জন্য আমি আজ অতি সাধারণ, অতি সামান্য, অতি ক্ষুদ্র। আমার সঙ্গে জড়িত সকল স্মৃতিকে তুমি জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ করো। করব,
তার খুব বেশি দেরি নেই। তাড়াতাড়ি করো। কেন, রোকেয়ার মনে বাধা বাধা ঠেকছে? ও সব জানে। এই গুণেই তো মন ভোলাও। তুমি যদি আরেকটু স্থূল, আরেকটু ইতর এবং কদর্য হতে, তাহলে দেখতে কত অসংকোচে তোমাকে পথের ধুলায় ফেলে রেখে সামনে এগিয়ে যেতাম। এখন থেকে তাই হব? ভাবো হব, কিন্তু পারো না। চলে যাবার সময় ছলনার আশ্রয় নাও, মৃদু কণ্ঠে কথা বলো, অন্তরাল থেকে বন্দনা করো, পেছন থেকে টেনে রাখো। সে আমি নই, অন্য কেউ। তখন সব মিথ্যা জেনেও কেমন যেন বিমনা হয়ে পড়ি, নিজের অজান্তে মোহ বিস্তারে উদ্যোগী হই, একটা প্রচ্ছন্ন আশায় শত কলায় লীলায়িত হয়ে উঠি, লজ্জায় মরে যাই। ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে আমি আমার নির্লজ্জতা এবং নৃশংসতার দ্বারা তোমার লজ্জা হরণ করে নেব। তুমি সেলিমকে গ্রহণ করো। তার হয়ে উমেদারি করবার তুমি কে? সেলিম সুপুরুষ, বড়লোক বাপমার একমাত্র ছেলে। তোমাকে ছাড়া অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু তাদের তোমার স্বার্থ কি? সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই সেকেন্ড ইয়ার এমএ ক্লাস পর্যন্ত 4 বছর ধরে সে কেবলমাত্র তোমাকে পাবার জন্য তপস্যা করে আসছে। তোমার উপেক্ষা সে গায়ে মাখেনি, করুণায় অপমানিত বোধ করেনি, প্রত্যাখ্যানে দমে যায়নি। ওর সৌরজগতে তুমি একমাত্র জ্যোতিষ্ক। ওকে আর দগ্ধে মেরো না, ধরা দাও, সুখী হও। তোমার মতলব আমি বুঝি। তুমি চাও আবাদ হতে, চাও রোকেয়ার দ্বিধাকে নিষ্কণ্টক করতে, চাও যে করে হোক আমাকে পার করে দিতে। আমি জানি তুমি সেলিমকে অপছন্দ করো না। তোমাকে দর্শন করা মাত্র ওর চোখে যে আলো নেচে ওঠে তা তুমি লক্ষ্য করতে ভুলে যাও না। তুমি যখন ওর পাশে গিয়ে দাঁড়াও তখন ওর নিঃশ্বাসের তাপমাত্রা বেড়ে যায়, অনুভব করে তুমি পুলকিত হও। ওর সুকুমার চিত্ত থেকে ঝরে পড়া স্তুতি বন্দনার প্রতি কণা তুমি গোপনে গোপনে কৃপণের মতো সঞ্চয় করে রাখো। আমার চোখে ধুলো দিতে চেষ্টা করো না, ওকে তুমি গ্রহণ করো। তুমি ভেবেছ কি তোমাকে আমি কিছুতেই এত সহজে নিষ্কৃতি দেব না? তোমার গা ঘেঁষে বসবো, তোমাকে কটাক্ষে দেখব, প্রতি বাক্যে আচরণে অন্তরঙ্গতার এমন একটা কলঙ্করঞ্জিত পশ্চাৎপট উন্মোচিত করব যে তার স্বাদ পেয়ে তুমি স্তব্ধ হয়ে যাবে, রোকেয়ার সর্বাঙ্গে কাঁটা দিয়ে না উঠবে। মানে আচ্ছা, আসুন আসুন আমরা মহড়া শুরু করে দিই। সবাই এসে গেছে নাকি? না জানি না। পরিচালক নেই, কার নির্দেশ অনুযায়ী অভিনয় করব? কেন, অভিনেতাদের জন্য ওর তো নির্দেশ একটাই, নাটক নাকি জীবন নয়, যার যার জীবনকে বর্জন করে নাটকে প্রবেশ করতে হবে। ওর মতে মঞ্চে কখনো বাঁচতে চেষ্টা করা উচিত নয়, তাহলেই নাকি মরণ ঘনিয়ে আসে। মঞ্চে কেবল অভিনয় করে যেতে হবে। তাই নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কখনোই কোনো রকম মেকআপ ছাড়া অভিনয় না করি, এমনকি মহড়ার সময়ও নয়। জানি। তাহলে আমি পরচুলা লাগিয়ে নিচ্ছি, আর দেরি করতে চাই না। কিন্তু প্রম্পটার কোথায়? আজ বাদে কাল নাটক, এখনো প্রম্পটারের প্রয়োজন হবে? আমার অংশ তো আমার মুখস্থ হয়ে গেছে। আরম্ভ করুন, দেখবেন আপনারটাও শেখা হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই বৃদ্ধ পিতার উপযুক্ত পরচুলের দাড়ি গোঁফ লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই তো লাঠিটাও হাতে বাগিয়ে ধরলাম। এবার শুরু করছি, কেমন? ঠিক কি আছে। ব্যাপার, মহড়া শুরু করে দিচ্ছ মনে হচ্ছে? হ্যাঁ। কিন্তু পরিচালক সাহেব তো এখনো এলেন না। তা তোমাকে কিন্তু দাড়ি গোপে ভালো মানিয়েছে। আর চুলে একটু শেড দিয়ে নিলে জাহানারা আপাকেও সুন্দর মানাবে। হ্যাঁ, আর হু ছাড়া যার কিছুই বলছো না, মনোযোগে বিঘ্ন করছে নাকি? তোমার হ্যাঁ হু আর জাহানারা আপা চুপ করে থাকা দেখেই বুঝেছি যে আমার এখানে থাকা অনুচিত। তবে কি চলে যেতে বলছো? না। কিন্তু তোমাদের মুখ দেখে মনে হচ্ছে গেলেই বুঝি স্বস্তি পাও। যাক, যাচ্ছি। তা সেলিম আসেনি নাকি? না। রোকেয়া? না। প্রম্পটারকেও তো দেখছি না, ও কি ভেতরে? হ্যাঁ। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, তোমরা তোমাদের মহড়া চালাও। হ্যাঁ, শুরু করা যাক। হ্যাঁ, তুমি কি বলতে পারো? তুমি কি আজ 25 বছর ধরে ঘর সংসার করছো, তবু আজও না পেলে নিজের মনের দিশা, না পারলে নিজের মেয়ের মনের রাশ টেনে রাখতে। একবার বললে জামাই যেন অধ্যাপক হয়, আহা মেয়ের আমার যা লেখাপড়ার নেশা। আবার বললে না, জামাই হবে সিএসএস, কত আর্দালি পিয়ন নাতি নাতনির খবরদারি করবে। আবার বললে জামাই যেন শিল্পপতি হয়, মেয়ের আমার সোনা দানার বাসনা কিছু অপূর্ণ থাকবে না। ম্যাট্রিকের বছর তুমি বললে এখন থাক, পরীক্ষা শেষ হবার পর কথাবার্তা চালানো যাবে। হাইয়ে পাশ করার পর তোমার মেয়ে নিজেই বেঁকে বসলো, বললে গ্রাজুয়েট না হয়ে শ্বশুর শাশুড়ির পদসেবায় নিযুক্ত হতে পারবে না।
তুমি এদিকেও চোখ টিপলে ওদিকেও ঘাড় নাড়লে। এখন জানো সে মেয়ে কি করতে চায়? জানো তোমার কথা লোকে কি বলছে? চুপ করে রইলে যে? জবাব দাও, জবাব দাও। অসম্ভব। আমার বর্তমান মানসিক অবস্থায় আপনাকে আমার প্রবীণ স্বামী বলে কল্পনা করা কঠিন। অভিনয়ের খাতিরেও এতটা সহ্য করতে পারবো না। আপনি অনবদ্য অভিনয় করছেন। আরো কিছুক্ষণ একলাই মহড়া দিন, আমি এর মধ্যে হাত মুখ ধুয়ে শাড়িটা পাল্টে আসি। আপনার দাড়ি গোফের সঙ্গে মানানো চাইতো। যা বাবা, এ তো দেখি চলেই গেল। আরে ওই যে রোকে আসছে। মহড়া চলছে মনে হয়। ঠিক আছে, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো বাবা? আরে এ তো দেখছি মহড়া শুরু করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা আছে, বসো। ঢাকা থেকে তোমাকে কেন টেলিগ্রাম করিয়ে এনেছি তা তুমি জানো? না। তোমার মা তোমাকে কিছু বলেনি? আসার পর থেকে মা আমার সঙ্গে একটা কথাও বলেননি। মনে হলো সবাই যেন অপেক্ষা করছে আপনি কি বলেন শোনার জন্য। দুদিন হোস্টেলে থেকে তোমার মেরুদাঁড়া বেশি খাড়া হয়ে গেছে, গলার স্বর চড়ে গেছে। তোমার বিয়ে সম্পর্কে দু একটা কথা বলবার জন্য তোমাকে ঢাকা থেকে ডাকিয়ে এনেছি। জি। গত দীর্ঘ কয়েক বছর ধরে তোমার বিয়ের একাধিক ভালো ভালো প্রপোজাল আমার কাছে এসেছে। প্রতি বছরই তোমার মা বা তুমি একটা না একটা ছুতো নাতা করে সেটা ঠেকিয়ে রেখেছ। যৌবনে স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী ছিলাম। তোমরা মায়ে ঝিয়ে মিলে আমার সে বিমূঢ়তার পরিণামকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ। কিন্তু আর নয়, নিজেকে আমি পাথরের মতো কঠিন আর ঠান্ডা করে নিয়েছি। তোমাকে কয়েকটা সোজা কথা জিজ্ঞেস করব, সোজাসুজি জবাব দেবে। জি। সমাজের আরো 5 জন অবসরপ্রাপ্ত মান্য ব্যক্তির সঙ্গে আমাকে উঠবোস করতে হয়। সন্ধ্যের সময় কোনো মজলিসে একত্রিত হলে কে কার মেয়েকে কোথায় বিয়ে দেবে স্থির করেছেন তা নিয়ে আলাপ আলোচনা করেন। নানা রকম দোষগুণ বিচার করে ভালো সম্বন্ধটি বেছে নেন। সহায় সম্বলহীন আতুরের মতো আমি এক কোণে মাথা নিচু করে পড়ে থাকি। আমার মেয়ে সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করলে নানা হেকমতে আমি কথা ঘোরাতে চেষ্টা করি। যারা জানে তারা আধা ঠাট্টা আধা রকম করুণা মিশিয়ে বলে, আপনার কি মেয়ে আপনার লেখাপড়া জানা আলো পাওয়া মেয়ে, তার ভবিষ্যতের জন্য বুড়ো বাপকে ভেবে মরতে হবে কেন? ছি 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 ছি, লজ্জায় অপমানে আমার মাথা একেবারে মাটিতে মিশে যেতে চায়। আমাকে কি করতে বলেন? এবার ঢাকা যাওয়ার আগে তুমি আমাকে স্পষ্ট করে বলে দিয়ে যাবে যে তোমার বিয়ের কথাবার্তা এখন থেকে আমি চালাতে পারি কি না। না। না? না মানে কি? এখন থেকে নয়, এই তোমার ইচ্ছে? তাহলে তোমাকে বলে যেতে হবে কখন থেকে, কবে থেকে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। বলো, বলে দাও, আমি তোমার পিতা কোন দিন থেকে তোমার বিয়ের কথাবার্তায় অগ্রসর হতে পারি? বলো, কথা বলো। চুপ করে রইলে কেন? জবাব দাও। না। না? না মানে কি? কোনোদিন না, কোনোদিন নয়। আমার বিয়ে আমি করব, দিন আমি ঠিক করব, মানুষ আমি বেছে নেব। বাবা, বাবা। কি হঠাৎ কেঁদে উঠলো কেন? আরে এখানে তো কান্না টান্না ছিল না, নাকি আমারই ভুল হলো? প্রম্পটার, প্রম্পটার। জি। আরে দেখো তো এখানে কান্নার কথা লেখা আছে নাকি? কই না তো, কান্না টান্না তো নেই। তবে আমিও তো অবাক হয়ে তাই ভাবছি। হ্যাঁ, একটু ভালো করে দেখো না। আহা, বিশ্বাস না হয় এই যে আপনি নিজেই দেখুন। না না, কান্না তো নেই। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, আমি দেখছি। আহা, তুমি যাও না, উইংসের ওপাশে যাও। দাড়ি গোটটা খুলে ফেলি। হ্যাঁ, রোকেয়া, 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 আমি আমিন কথা বলছি। এত কাঁদছো কেন রোকেয়া? পারবো না, পারবো না, এসব কথা আমি কখনই বলতে পারবো না। কে বললে পারবে না? অতি চমৎকার করে বলেছো। না না, প্রফেসর হোসেন শুনলে মুগ্ধ হয়ে যেতেন। অভিনয় হয়তো পারবো, কিন্তু জীবনে পারবো না, কোনো দিন পারবো না। আমি আমি আমার বাবাকে এসব কুৎসিত কথা কোনো দিন বলতে পারবো না। আহা, তোমার বাবা কি তোমাকে কিছু বলেছেন? যেরকম করে এইমাত্র তুমি বললে, এত কঠিন করে আমার বাবা কোনো দিন আমাকে বকেননি। সে তো খুব আনন্দের কথা। তাহলে কাঁদছো কেন? সেজন্যই তো কাঁদছি। যদি যদি বাবা আমার নির্মম হতেন, অবুঝ হতেন, রূঢ় হতেন, তাহলে তাহলে আমি কাঁদতাম না। নির্বিকার চিত্তে যা করবার করে যেতাম। কার কি হলো না হলো তার জন্য প্রক্ষেপ করতাম না। কিন্তু একটা বিরোধ দেখা দেবেই, এমন কথা তুমি ভাবছো কেন? আজ আজ সকালবেলা বাবা হঠাৎ ঢাকা এসছেন।
খালার ওখানে উঠেছেন। রিহার্সাল শেষ করে আমাকে ওখানে যেতে হবে। কিন্তু কি জন্য এসছেন জানতে পেরেছো কিছু? বড় আপা আমাকে চিঠি লিখে সব জানিয়েছেন। আমার আমার বিয়ের একটা ভালো প্রস্তাব এসছে। সেটা বাবার খুব পছন্দ হতে বাবা ঢাকা ছুটে এসছেন আমার মন বুঝে দেখবার জন্য। তো তো বেশ, তো ভালো করে বুঝিয়ে দাও। পারতাম যদি উনি নাটকে তোমার মতো চিৎকার করে কথা বলতেন, রাগে গড়গড় করে উঠতেন, তাহলে সহজেই পারতাম। তাহলে উনি কি করবেন? আমাকে কাছে টেনে নিয়ে হয়তো খুব আদর করে বলবেন, মা, একটা ভালো জায়গায় তোমার বিয়ে ঠিক করতে আমার খুব সাধ জেগেছে। তুমি যদি অমত না করো তাহলে আমি কথাবার্তা এগোই। আর যদি তুমি ইতিমধ্যে অন্য কিছু স্থির করে থাকো আমাকে বলো। লজ্জা কি মা, বলো। ঠিকই তো আছে, তাহলে তুমি লজ্জা করবে কেন? অকপটে সব বলবে। হ্যাঁ, তোমার বাবা, বুঝলে, তোমার বাবা অতিশয় চমৎকার মানুষ। কি বলবো? কেন, মনে মনে যে স্থির করেছো তাই বলবে। আমি মনে মনে কি স্থির করেছি? আমার কথা বলবে। কেন? কারণ আমার চিত্ত কেবল তোমাতে স্থির। এই অমূল্য চিত্ত কিছুদিন আগে জাহানার আপা অর্পণ করেছিলে, ফেরত আনলে কখন? ওহো, কেন বারবার সেই একটি প্রশ্ন তুলছো? তোমার কাছ থেকে আমি তো কিছু লুকিয়ে রাখিনি। আমার সে স্বভাবই নয়। সকল অতীত চিরকাল সত্য হয়ে টিকে থাকে না। তোমার দিক থেকে হয়তো সে সম্পর্ক টুটে গেছে, কিংবা টুটে যাক এই তুমি চাও। কিন্তু কিন্তু জাহানার আপা যদি সেটা টিকিয়ে রাখতে চান তার কি উপায় হবে? আমি যা চাই তা আমি অন্যের কাছ থেকে নেব কেন? আমি এমনি পেতে চাই। আহা, কে বলেছে তুমি আমাকে কেড়ে নিতে চাইছো? আমাকে কেউ অধিকার করে নেই। আমি কারোর সঙ্গে গ্রথিত নই, আমি ছিন্নমূল, আমি উদ্বাস্তু। আমি এই বৃহৎ ব্রহ্মাণ্ডে কেবল তোমাকেই পেতে চাই, একান্ত করে তোমারই হতে চাই। জাহানার আপা কোথায়? জাহান্নামে। তুমি চটে যাচ্ছ কেন? হঠাৎ জাহানার আপার বই খাতাগুলো হাতে ঠেকে যাওয়াতে আনমনে প্রশ্নটা করে ফেলেছি। আনমনে তুমি অন্য কোনো প্রশ্ন খুঁজে বার করতে পারলে না? তুমি সন্দেহ করো যে তোমার জাহানার আপা আমার সারা হৃদয়ে এমন স্থায়ীভাবে বসে আছেন যে কোনো সময়েই তিনি আমার মন থেকে বেশি দূরে অবস্থিতা নন। খুনাক্ষরে এসব কথা আমার মনে আসেনি। 100 বার এসেছে, এবং যখন এসেছে তখন আরো কিছু কথা শুনে রাখো। তোমাকে ভালোবাসি বলে এই মর্তভূমির বাদ বাকি সকল ভদ্রমহিলারা আমার চোখে নিতান্ত হিড়িম্বা শূর্পণখা সদৃশ্য মনে হচ্ছে, এমন কথা স্বপ্নেও ভেবো না। তোমার জাহানার আপা আজ আমার সঙ্গে যত নিঃসম্পর্কিতই হোক না কেন, আমি তাকে রূপবতী গুণবতী বলে শ্রদ্ধা জানাতে কোনো সময় কার্পণ্য করব না। সেরকম অনুরোধ আমি তোমাকে কখনো করিনি। তুমি আমাকে অযথা অপমান করবার চেষ্টা করছো। 100 বার করব। কোথাকার কোন জাহানারা আপার সঙ্গে একজোট হয়ে তুমি আমাকে দগ্ধে মারবে, আর আমি তোমাকে একটু অপমানও করতে পারবো না। আমাকে তুমি কি করতে বলো? একটু আগে অভিনয়ের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যে প্রদীপ্ত বাক্যগুলো উচ্চারণ করেছিলে, অনুগ্রহ করে বাড়ি গিয়ে চোখ বন্ধ করে সেগুলোই আর একবার আউড়ে দিও। কেনা গোলাম হয়ে থাকবে। অসম্ভব, সে আমি পারবো না। তাহলে আর কি মিছিমিছি কান্নাকাটি জুড়ে দিয়েছো কেন? মাথায় পাগড়ি এঁটে নিজেই কাজী সাহেব বনে যাও। তোমার জাহানারা আপার হাতের মধ্যে আমার হাত গুজে দিয়ে কলমা পড়ে দেবে, ব্যাস সব লেটা চুকে যাবে। তোমার চিন্তা স্থির হবে, তুমি শান্ত হতে পারবে। পারবো না। যা স্থির করিনি ছল করে সে কথা বাবাকে কিছুতেই বলতে পারবো না। কিন্তু কেন স্থির করনি? কে তোমাকে ধরে রেখেছে? তুমি কি লক্ষ্য করনি যে সেলিম আজকাল জাহানারার একেবারে গা ঘেঁষে দাঁড়ালেও থরথর করে কাঁপতে থাকে না? ওর চোখের জ্যোতি কমে যায় না, বোধ বুদ্ধি একসঙ্গে লোপ পায় না। আশ্বাসের একটা পারস্পরিক বিনিময় না ঘটে থাকলে 4 বছর পরে হঠাৎ সেলিম এই আত্মপ্রত্যয়, এই সপ্রতিভ ডগমগ ভাব কোত্থেকে এলো? হে তোমার অনুমান। কিছু স্থির হয়ে থাকলে জাহানার আপা অবশ্যই আমাকে বলতেন। তোমাকে বলেননি, কিন্তু আমাকে বলেছেন। কথা, আমাকে কচি খুঁকি পেয়েছো? স্থির যে হয়ে গেছে তার প্রমাণ কি? আর ঠিক কোন বিশেষ মুহূর্তে সবকিছু স্থির হয়ে যায় কে তা বলতে পারে বলো তো দেখি? যারা স্থির করে তারাও টের পায় না কখন সে লগ্ন এলো আর কখন কোথায় চলে গেল। কেবল তার কিছু চিহ্ন পড়ে থাকে, কোনো কম্পনে, কোনো উষ্ণতায়, কোনো সৌরভে। তুমি যদি দেখতে না চাও আমি তোমাকে সে বস্তু দেখাবো কি করে? প্রমাণ আরো স্থূল, আরো প্রত্যক্ষ, আরো চাক্ষুষ না হলে আমার মন তুষ্ট হবে না। বেশ বেশ বেশ, তাই হবে। কি হবে? আমি যে মুক্ত, নিঃসম্পর্কিত, এবং তোমার জাহানারা আপা যে অন্যত্র বদ্ধ এবং শৃঙ্খলিত, তার নিঃসন্দিগ্ধ প্রমাণ তোমার সামনে আমি হাজির করব। কখন? আজকে রাত্রের মধ্যেই, মহড়া শেষ হবার আগেই, যাতে তোমাকে তোমার বাবার সামনে মিথ্যাচারের দোষে কলঙ্কিত হতে না হয়। তোমার কথা শুনে আমার কেমন যেন ভয় করছে। তোমার ভয় পাওয়া উচিত। কি করে করবে? এখনো জানি না। তার মানে?
শুধু জানি করব, খুন, রাহাজানি, ষড়যন্ত্র, নরহত্যা কোনো কর্মে পিছপা হব না। যে করেই হোক কার্যোদ্ধার করবই। তোমার সংশয় দূর করব, তোমার অতিনীতি পরায়ণতাকে তুষ্ট করব, তোমার তোমার পিতৃভক্তি জাহির করবার মিনার রচনা করে দেব। লে বাবা, এই যে দেখছি নায়িকা পাল্টে গেছে। নাটকটাই পাল্টে যায় কিনা তাই ভাবছি। মানে দেখছো না, সিকোয়েন্স চেঞ্জ হয়ে নতুন সিকোয়েন্সের সৃষ্টি হচ্ছে। ডায়লগও বেশ জমাট। তার ডিরেক্টর সাহেবকে বললেই হয় এই অরিজিনাল নাটকই মঞ্চে নামিয়ে দিতে। মন্দ হবে না। জাহানারা আপা কোথায় গেলেন? বোধহয় মেকআপ নিতে। মেকআপ মানে নাটকের জন্য? হতে পারে, আবার অরিজিনালও হতে পারে। আরে ওই যে ডিরেক্টর আসছেন না? আমিন ভাই, হ্যাঁ, ডিরেক্টর সাহেব আসছেন। কোথায় কোথায়? ওই যে চশমা চোখে, পাইপ মুখে। কি সর্বনাশ, এখন কি করি? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দাড়ি খুব লাগিয়ে অভিনয় শুরু করে দেই। তাই করি। না না মানে কি? এখন নয় এই তোমার ইচ্ছে? তাহলে কখন, কখন থেকে? স্পষ্ট করে তোমাকে বলতে হবে কখন থেকে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তবু বলো, বলে দাও আমি তোমার পিতা কবে কোন দিন থেকে তোমার বিয়ের কথাবার্তায় অগ্রসর হতে পারি? বলো, কথা বলো, চুপ করে রইলে কেন? জবাব দাও। বেশ বেশ হয়েছে, বেশ হয়েছে। একই রোকেয়া কাঁদছে কেন? প্রম্পটার, প্রম্পটার, দেখি স্ক্রিপ্টটা দাও তো। না 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 না, এতটা না, এতটা না, এতটা না। তুমি একটু বেশি কাঁদছো না রোকেয়া? জায়গাটা অবশ্য দুরকমই করা যায়, কেঁদে এবং না কেঁদে। আমি না কেঁদে করারই পক্ষপাতী। তোমার বলার ভঙ্গিটা হবে দীপ্ত, কণ্ঠসূচ্চ, অন্তরের একটা তীব্র দাহ, প্রথার বিরুদ্ধে একটা জ্বলন্ত বিদ্রোহ তোমার চোখের পানিকে বাষ্পীভূত করে দেবে। কাঁদতেও পারো, এই জন্য যে শত হলেও যার সঙ্গে তোমার রূঢ় হতে হচ্ছে তিনি তোমার জন্মদাতা এবং নিঃসন্দেহে তোমার সর্বশ্রেষ্ঠ মঙ্গলাকাঙ্ক্ষী। কিন্তু তা হলেও অতটা নয়। তুমি একটু বেশি কাঁদছো, বুঝলে? না স্যার, মানে এটুকু বার থেকে এসেছে, নাটকের নয়, বাইরের জিনিস স্যার। ও ও পারিবারিক। ও আচ্ছা। রোকেয়ার বাবা আজ হঠাৎ ঢাকা এসেছেন, বিশেষ করে রোকেয়ারই সঙ্গে দেখা করবার জন্যে। রিহার্সেল শেষ করে রাত্রে নাকি ওকে ওখানেই যেতে হবে। বাবা কি বলবেন না বলবেন ভেবে ভেবে ও এত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে এখন আর কিছুতেই কান্না রোধ করতে পারছে না। তুমি মনে করো না রোকেয়া, যা আমিন যা যা বললো আমি তার সবটা বিশ্বাস করলাম। তোমার কিছু বলার থাকলে বলো, পরে শুনবো। কিন্তু আপাতত তোমার চোখ মুখের কিছু সংস্কার করা দরকার, বুঝলে? এইরকম একটা ক্ষতবিক্ষত চেহারা নিয়ে সামনে দাঁড়ালে অন্যান্য শিল্পীরা পাঠ ভুলে যাবে। বাইরে গিয়ে চোখ মুখে একটু পানি ঝাপটা দিয়ে এসো। এখানে এসে আমাদের সামনে বসে প্রসাদন সেরে নাও। তোমার পাঠের একটা করণীয় কর্মেরও কিছু রপ্ত হয়ে যাচ্ছি স্যার। তোমাদের নিয়ে নাটক করা বড় কঠিন। তোমরা একে অন্যকে বড় বেশি চেনো। নানা রকম ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে অষ্টপ্রহর এমন একটা অনুভূতির ঘূর্ণিবার্তার মধ্যে জীবনযাপন করছো যে নাটক করতে এসেও সেটা বর্জন করতে পারো না। নাটকও করছো, আবার আড়াল আবডাল থেকে এ ওকে গালাগালি করছো, ভালোবাসছো, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ। কি করো আর না করো, মাঝখান থেকে নাটকটার ভোলই বদলে যায়। এদিক থেকে পেশাদারদের নিয়ে নাটক করা অনেক সুবিধে। সবাই পরস্পরকে হেয় জ্ঞান করে, ছোট বলে জানে, মৃদুভাবে ঘৃণা করে। একটা পরিচিত প্রত্যাশিত ধারাবাহিকতা রক্ষা করে একে অন্যের কাছে এগিয়ে আসে, দূরে সরে যায়। জীবনের কোনো তীব্রতা নাটকের আবেদনের শৃঙ্খলাকে নষ্ট করে দিতে উদ্যত হয় না। এই যে সেলিম, তুমি কখন এলে? বেশ কিছুক্ষণ হলো। আমি তো ওর গাড়িতে এলাম। অন্য কোথাও গিয়েছিলেন নাকি? থানায়। সেই জন্যই তো তোমাদের এখানে আসতে এত দেরি হয়ে গেল। থানায় কিছু ঘটেছে নাকি স্যার? আর বলো কেন, বাসায় একটা চুরি হয়ে গেছে। কি সাংঘাতিক! দুদিন হলো আমার স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে গেছেন। ছেলেপুলের তদারক করবার জন্য ছোড়াটাকেও সঙ্গে নিয়ে গেছেন। স্ত্রীর নির্দেশ অনুযায়ী একলা বাড়িতে খুব সতর্কতা অবলম্বন করে চলছিলাম, কিন্তু কিছু লাভ হলো না। কি হয়েছে স্যার?
দুপুরবেলা খবরের কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। ঘরের দরজা বন্ধ ছিল। ঘুম থেকে উঠে দেখি অবাক কাণ্ড। ঘরের দরজা তেমনি বন্ধ আছে, কিন্তু আলনা থেকে কিছু দামি কোট প্যান্ট, রেডিওর উপর সাজিয়ে রাখা টাইমপিসটা, টেবিলের উপর ঘড়ি, মাই কলম শুদ্ধ এক গাদা খুঁটিনাটি জিনিস বেমালুম অদৃশ্য হয়ে গেছে। কি সর্বনাশ! পাড়ার সবাইকে দেখলাম এ বিষয়ে বেশ ওয়াকিবহাল। দেখে শুনে সঙ্গে সঙ্গে বললে কি করে চুরি হয়েছে। কি করে স্যার? সামান্য একটা বংশদণ্ডের সাহায্যে। কলম পর্যন্ত বাঁশের ডগায় আটকে জানলা দিয়ে বের করে নিয়ে গেল। কারদানিটা অবিশ্বাস্য মনে হয়। একেবারে নিজের ঘরে না ঘটলে বংশদণ্ডের এমন নিপুণ কার্যকারিতা সম্বন্ধে আমি সত্যিই অবিশ্বাসী থেকে যেতাম। স্যার, মানে গত সপ্তাহে জাহানাদের পাড়াতেও নাকি এমনি একটা দুঃসাহসিক চুরি হয়ে গেছে। ও বেটা আরো বাহাদুর। কেমন? ভদ্রমহিলা ঘুমিয়েছিলেন, কি কৌশলে জানি বাঁশের ডগায় লাগানো কোনো আংটায় চোর ভদ্রমহিলার হাতে চুরিটা আটকে নিয়ে হ্যাচকা টানে পার করে নিয়ে যায়। আচ্ছা। ভদ্রমহিলা চিৎকার করে উঠে দেখতে পেলেন যে তার চুরিটা একটা বাঁশের ডগায় সংযুক্ত হয়ে অদৃশ্য হয়ে গেল। মাগো, আমি নিজে চোখে দেখিনি, শুনেছি এই বংশদণ্ডধারীরা আজকাল হাতের যাবতীয় কাজই নাকি বাঁশের ডগা দিয়ে নিষ্পন্ন করতে সক্ষম। এই সেদিন কোন এক গৃহস্থের হাতের আংটি জানালা দিয়ে বাঁশ বাড়িয়ে খুলে নিতে চেষ্টা করেছে। তোমরা সব গল্প বন্ধ করবে? ভয়ে রক্ত ঠান্ডা হয়ে আসছে। এরপর আর মহড়া দেবার মতো বলও গায়ে থাকবে না। এই হাটটা চলবে স্যার? ওটাকে আর হার বলছেন কেন, বলেন শেকল। ওতে নোঙ্গর বেঁধে জাহাজ আটকানো যাবে। সুন্দর, খুব সুন্দর মানাবে। একটু জমকালো, সেকেলে বেশ ওজনদার, চমৎকার। মায়ের গলায় চমৎকার মানাবে। দেখি 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 হাতটা। সেলিম এনেছে, ওর মায়ের জিনিস। ভরির কোনো আন্দাজ আমার নেই, তবে এটা যে পাথরের মতো ভারী তাতে আমার কোনো সন্দেহ নেই। এসো, এবার মহড়া শুরু করা যাক। অনেক গল্প স্বল্প করা গেছে। জানারা, তুমি ভেতরে যাও। হার গাছ যেমন করে পড়েছিলে তেমনি করে পড়ো, আর গরদের শাড়িটা এক পেজ করে পড়বে। হ্যাঁ, চুল আর যেমন আছে তেমনি থাক, কিছু কিছু সাদাটে করে নিতে হবে। মুখে কিছু বয়সের রেখাও টেনে দিতে হবে। আজ যা আছে তাতেই চলবে। সবাই ভেতরে যাও। মঞ্চে শুধু সেলিম আর রোকেয়া, বাকি সবাই চলে যাবে। মনে থাকে যেন, সেলিম তুমি হলে নাটকের নায়ক, অকুতভয়, বীর্যবান, বিশ্বজয়ী প্রেমিক, বুঝলে? নাও শুরু করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আসুন আরম্ভ করা যাক। আপনার এটা ছাতা নয়, ছাতার মুখবন্ধ মাত্র। এই রঙিন ফুল দিয়ে শিশির কলা ঠেকানো যেতে পারে, কিন্তু ঝোড়ো হাওয়ায় এই ঘন বরিশনের মধ্যে ওটাকে নিয়ে টানাটানি করা অহেতুক। আপনি কোত্থেকে এলেন? কেন? যে নরককুণ্ড থেকে আপনার উদ্বুদ্ধ, আমি এতক্ষণ তো তার মধ্যে ছিলাম। রাত 8টা পর্যন্ত লাইব্রেরিতে বসে পড়াশোনা করবার প্রবৃত্তি আপনার কাছে প্রশ্রয় পাবে আশা করিনি। লাইব্রেরিতে বসেছিলাম বিদ্যা অভ্যাস করবার জন্য নয়, আড়াল আবডাল থেকে আপনাকে যতটা দেখা যায় তার সুযোগ গ্রহণ করবার জন্য। রোজ 3-4 ঘন্টা করে যে ক্লাসে হাঁ করে দেখেন, তাতেও আশা মেটে না। যত বৈচিত্র্য তত মহিমা। ক্লাসে একরকম, পাঠাগার অন্যরকম। কিছুক্ষণ আগে মনে হলো ঘন ঘন বাইরে যাচ্ছিলেন আর ভেতরে আসছিলেন, সেটা কি মতলবী? আপনার অখণ্ড মনোযোগের তারিফ করি। বারবার বাইরে আসছিলাম ঝড়ের দাপটটা ভালো করে আন্দাজ করে দেখার সেলিম, আরো একটু ভালো করে বলো, আরো একটু। মনে রেখো, তুমি অকুতভয়। হ্যাঁ, ঠিক আছে। একটু আগে থেকে আপনার অখণ্ড মনোযোগ। হ্যাঁ, আচ্ছা, আপনার অখণ্ড মনোযোগের তারিফ করি। বারবার বাইরে আসছিলাম ঝড়ের দাপটটা ভালো করে আন্দাজ করে দেখার জন্য। সে তো ভেতরে বসেও আঁচ করা যাচ্ছিল। বারবার এসে দেখছিলাম গাড়ির বন্ধে কোনো রিক্সা টিক্সা আছে নাকি। কোথাও যাবার তারা ছিল না? পাগল, এক আধটা রিক্সা ছিল, তাও ভাগিয়ে দিয়েছি আপনাকে একটু বেশিক্ষণ আটকে রাখবার জন্য। আমি এখন বাড়ি ফিরবো কি করে? কোনো উপায় নেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে, পানি এবং কাদায় রাস্তা অত্যন্ত পিচ্ছিল। সন্দেহ নেই যে মুহুর্মুহু বজ্রবিদ্যুতের কবলে পড়ে বহু প্রাণী পথে প্রান্তরে আচম্বিত মৃত্যুবরণ করছে। ওকে, লাইট কে নিভিয়ে দিল? দেখুন, মানে আমাকে অযথা সম্মানিত করবেন না। এ নিতান্তই প্রাকৃতিক গোলযোগের মানে ফল আর কি, বুঝলেন? এর চেয়ে সামান্য ঝড় বৃষ্টিতেও এই অঞ্চলে বৃষ্টি বিকল হয়ে যায়। নাও শুরু করো। আমাকে অযথা সম্মানিত করবেন না। এ নিতান্তই প্রাকৃতিক গোলযোগের ফল। এর চেয়ে সামান্য ঝড় বৃষ্টিতেও এই অঞ্চলের বিজলি বিকল হয়ে যায়। কতক্ষণ এরকম থাকবে বলতে পারেন? রোকেয়া, ঠিক তোমার যা প্রকৃতি, তোমার যা নেচার, তার বিপরীত তোমাকে অভিনয় করতে হবে। হ্যাঁ,
বলো। বলছি স্যার, কতক্ষণ এরকম থাকবে বলতে পারেন? যতক্ষণ থাকে ততক্ষণই মঙ্গল। মানে অনেক সময় এক দু রাতে ওরা লাইন ঠিক করে উঠতে পারে না। মাগো, কি খুটখুটে অন্ধকার, একটু সরে এদিক ওদিক যাওয়া যায় না? যায়, চেষ্টা করলে আরো গাঢ় অন্ধকারের মধ্যে নিয়ে গাঢ়তর আতঙ্কে রোমাঞ্চ অনুভব করা যায়। দোহাই আপনার, চুপ করুন, আমার রীতিমতো ভয় করছে। একবার গিয়ে দেখে আসবো কি কেউ মেন সুইচ নিয়ে শয়তানি করছে কিনা? না না, আপনাকে কোথাও যেতে হবে না। উফ, পরিচিত জায়গার মধ্যে অন্ধকার এত ভয়াবহ হতে পারে কল্পনাও করিনি। গুড, ভালো বলেছেন। জনরব অনুযায়ী আমি নানা কারণে ভয়াবহ পুরুষ হলেও ভয় কি চেনা মানুষ। চোর চোর চোর! সবগুলো আলো জ্বেলে দাও। সেলিম, সেলিম, তুমি দৌড়ে মেয়েদের গ্রিন রুমের পেছনে চলে যাও, বুঝলে? আর বাকি সবাই আমার সঙ্গে চলে আসো। ঠিক আছে, কোথায় কোথায়? কি হয়েছিল একটু পরিষ্কার করে বলো তো। আয়নার সামনে দাঁড়িয়ে করতে শাড়িটা গায়ে চড়াবার জন্য সবে তৈরি হয়েছি। আচ্ছা, হঠাৎ আয়নার দিকে চোখ পড়তে বুকের রক্ত একদম হিম হয়ে গেল। দেখি বাইরের অন্ধকারের মধ্যে একটা লোক জানলার শিক ধরে দাঁড়িয়ে রয়েছে, চোখে কালো চশমা, নাকের নিচে পুরো দুই গোপ চুলছে। শিকের ফাঁক দিয়ে লোকটা আস্তে আস্তে একটা লাঠির মাথা গলিয়ে দিতে চেষ্টা করছে। ভয়ে লজ্জায় আত্মনাদ করে আমি আলোটা নিভিয়ে দিলাম। না 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 না, ভালো করনি, ভালো করনি। আলো থাকলে হয়তো চোরটার চেহারা ভালো করে দেখে নিতে পারতে। শাড়িটা কোনো মতে গায়ে পেঁচিয়ে নেবার পর সঙ্গে সঙ্গে আলোটা আবার জ্বাললাম, কিন্তু ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? টেবিলের উপর ছিল সেলিমের মায়ের হাত ছড়া, তাকিয়ে দেখি সেটা নেই। জানলার ধারে সেই মাথাটা অদৃশ্য হয়ে গেছে। এখন কি হবে? ছি ছি ছি, কি লজ্জা! আমার কাছ থেকে সেলিমের মায়ের এমন দামি হাতটা খোয়া গেল। এরা তুমি কি করবে আপা? চোর ডাকাতের খপ্পরে তো যে কেউ করতে পারত। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। দেখা যাক কি করা যায়। চোরের তুমি যা বর্ণনা দিলে তার সঙ্গে কোনো কোনো পাড়ায় চকিতে দেখা দণ্ডধারীর কিছু মিল রয়েছে। পুলিশের এতে সাহায্য হতে পারে। সে যাক, কি করা যায়। হ্যাঁ, আমি দেখছি। রোকেয়া, তুমি জাহানারীকে নিয়ে ভেতরে গিয়ে বসো। হ্যাঁ, চোখে মুখে পানি দিয়ে বিশ্রাম নিক। এমনিতেও আজ বোধহয় আর রিহার্সাল হচ্ছে না। তোমরা সব বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে নাও। এই যে আমিন, সেলিম। স্যার, আমি লাফ দিয়ে বের হয়ে দৌড়ে মেয়েদের গ্রিন রুমের পিছনে গিয়ে দেখি আমি নামার আগেই ওখানে গিয়ে ছুটোছুটি করছে। হ্যাঁ, চারিদিকে খুঁজছে, মানে কাউকে দেখা যায় কিনা। হাতে লাঠিটা থাকায় মনে বেশ সাহস অনুভব করছিলাম। ধরতে পারলে এক বাড়িতে আজ দণ্ডধরের পরাণ আমি ঠান্ডা করে দিতাম। তোমরা শুনেছো বোধহয় যে চোর বাঁশের ডগাই করে জাহানারার সামনে থেকে সেলিমের মায়ের মহামূল্য সোনার হারটি তুলে নিয়ে উধাও হয়েছে। ইন্নালিল্লাহ, সে যে সাংঘাতিক দামি হার। জাহানারা কি চোরের চেহারা ভালো করে দেখতে পেয়েছে? এক ঝলক দেখেছে। চোখে কালো চশমা, ডাক সাইডে ঝোলা গোপ। ও হ্যাঁ, মানে আরো দু এক পাড়াতেও অনেকে নাকি এরকমই দেখেছে। সেলিম, তুমি কিছু বলছো না যে? কি বলবো স্যার, চোর চুরি করেছে, এর মধ্যে বলা বলি কি আছে? ও এই যে রোকেয়া, জাহানারা শান্ত হয়েছে তো? না স্যার, জাহানারা আপা কিছুতেই মানছেন না, কেঁদে কেঁদে খুন হয়ে গেলেন। সে কি? হ্যাঁ, কেবল বলছেন কি লজ্জা, অন্যের দামি গয়না আমার কাছ থেকে খোয়া গেল। বলছেন আর ডুকে ডুকে কাঁদছেন। আমার মনে হয় সেলিম ভাইয়ের এখন গিয়ে কিছু বলা উচিত। মানে আমি যাব স্যার? যাও। আমিন ভাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমিন খুব করিতকর মালক। জি স্যার। জাহানারা চিৎকার শুনে আমাদের সকলের আগে ও লাঠি হাতে নিয়ে ছুটে গেছে ধরতে। সেলিম বেরিয়ে গিয়ে দেখে যে আমিন মেয়েদের গ্রিন রুমের পেছনে চোরের সন্ধানে মহাবেগে ছোটাছুটি করছে, বুঝলে? আমার মনে হয় স্যার আমাদের কারো একবার এখন থানায় যাওয়া উচিত। অবশ্যই অবশ্যই। ভাবছি নিজেই যাব কি না। একদিনে দুবার থানায় প্রবেশ লাভের সুযোগ সচরাচর আসে না। না না স্যার, আপনি কেন কষ্ট করবেন স্যার? থানার সামনে দিয়ে তো আমাকে যেতেই হবে। যাবার সময় আমি না হয় ওই ডায়েরি করিয়ে দিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস হাটটা পাওয়া যাবে। আমাদের বেশি চিন্তিত হওয়া উচিত নয় স্যার। আপনার এরকম মনে হওয়ার কারণ? মানে মনে হচ্ছে জাহানারা চোরের যে চেহারা দেখেছে না, ওটা ঠিকই দেখেছে। এক ঝলক আমিও দেখেছিলাম, মনে হলো। পুলিশ কিছু সাহায্য করলে অবশ্যই চোর ধরা পড়বে, মালও উদ্ধার হবে। আপনি কিছু ভাববেন না স্যার, আমি যাবার সময় থানায় ডায়েরি করিয়ে যাব। এই যে সেলিম, কি খবর? সব ঠিক হয়ে গেছে।
জাহানারা আসছে, সব স্থির হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে, সব স্থির হয়ে গেছে, তার মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে যে ওই সোনার হারটা ওটা আমার মায়ের বটে, আবার আমারও বটে। আর ভাগ্য অনুকূল হলে আর একজনের হতে পারত। আরো খোলসা করে বলো। মানে স্যার, হারটা মা আমাকে অনেকদিন আগেই দিয়ে দিয়েছিলেন। আমি কখনো বিয়ে করতে না পারি এই আশঙ্কায় মা সবসময় পীড়িত থাকতেন। এই হার ছড়া আমাকে মা দিয়ে বলেছিলেন, যাকে তোর মনে ধরে তাকেই দিস। তারপর লজ্জার মাথা খেয়ে জাহানারাকে সব কথা বলে ফেললাম স্যার। খুব সাহস করেছেন তো। একবারও থামিনি, গড় গড় করে বলে গেছি। বললাম, তুমি কিসের জন্য শোক করছো? এই হার তোমাকে আমি দিয়ে দিয়েছি, তোমার হার তুমি হারিয়েছো, তার জন্য এত কাঁদতে হবে? এত কথা আপনি বলতে পারলেন? জাহানারা এখন কি করছেন? আর কাঁদছেন না, এক্ষুনি তোমাদের সঙ্গে দেখা করতে আসবেন। এই যে জাহানারা, এসো এসো। হ্যাঁ, লজ্জা বাবার কি আছে, আমি সবাইকে বলে দিয়েছি। মুবারক হো, মুবারক হো। আজ আর মহড়া দিয়ে কাজ নেই। তোমাদের সকলের বাড়ি ফেরার ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি আগে একবার সেলিমদের বাসায় যাব। ওর মার সঙ্গে দেখা না করে ঘুমতেই পারবো না। পরে সেলিমের বাড়ি পৌঁছে দেবে। কি পারবে না? কেন পারবো না? আমি হোস্টেলে ফিরবো না, খালার ওখানে যাব। আমিন ভাই তো ওদিকেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে খালার ওখানে দিয়ে আসতে পারবেন না? কোনো রকম অসুবিধা হবে? না 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 না, অসুবিধার কি আছে? যাবার পথে একবার থানায় খবরটা দিয়ে যেতে হবে, এই যা। তা সে আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর করে নেব। হ্যাঁ, তোমাদের সকলেরই দেখছি সব ব্যবস্থা ঠিক আছে। তাহলে আর দেরি করো না, রাত বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যাও। আমি একবার ক্লাবটা ঘুরে আসি। শেষ পর্যন্ত নাটকটা কেমন হবে মনে করছেন স্যার? শেষ পর্যন্ত না দেখে কিছুই বলা যাচ্ছে না। দণ্ডধর পর্বের অভিনয় এখানেই শেষ হলো। চরিত্রায়নে আমিন মোহাম্মদ রফিকুজ্জামান, সেলিম আলিমুজ্জামান দুলু, আলমাস কাজী আবু জাফর সিদ্দিকী, প্রম্পটার সৈয়দ মুস্তাক হোসেন, প্রফেসর এস দিন মোহাম্মদ, জাহানারা তাহিরা দিল আফরোজ এবং রোকেয়ার ভূমিকায় হোসনে আরা। সম্পাদনা মাহবুবুর রহমান, শব্দগ্রহণে রেজাউল করিম চৌধুরী, সহযোগিতায় রফিকুল হাসান, প্রযোজনা করলেন মোহাম্মদ রফিকুজ্জামান। মুনির চৌধুরীর কাহিনী অবলম্বনে দণ্ড ও দণ্ডধর নাটক দুটি বেতার নাট্যরূপ দিয়েছেন জিন্নাত আরা জামান।